আসসালামু আলাইকুম। আজ 23 আগস্ট 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। শামীম ওসমানের মন্তব্যে তোলপাড়, যা বলছেন জামায়াত নেতা। বিয়ে করে চীনে গেছেন 4226 নারী। মার্কিন ঘেঁষা দেশগুলোকে সতর্ক করল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা শামীম ওসমান বলেছেন, আমরা বিএনপিকে ভোট না দিলে জামায়াত ক্ষমতায় চলে আসতো। আওয়ামী লীগ 95টি আসনে বিএনপিকে জয়যুক্ত করে দিয়েছে। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী কোনো শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সে কারণেই আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে। জামায়াত যেহেতু আওয়ামী লীগের ওপর সবচেয়ে বেশি ক্ষিপ্ত এবং জামায়াতের নেতৃবৃন্দকে আওয়ামী লীগই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এমন ধারণা থেকেই শামীম ওসমান মনে করেছেন জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের ওপর প্রতিশোধ নিতে পারে। সেই আশঙ্কা থেকেই বিএনপিকে ভোট দিয়েছে আওয়ামী লীগ। শামীম ওসমান দাবি করছেন তারা এখন প্রতারণার শিকার হয়েছেন। শামীম সাহেবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামায়াত জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করা ডক্টর ফয়জুল হক তার ফেসবুকে লিখেছেন, প্রথমত আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল গত 16 বছর একচেটিয়া শাসন কায়েম করতে গিয়ে সকল বিরোধী দলকে দমন করে একদম নিশ্চিহ্ন করে দেওয়া। আর দ্বিতীয় ভুলটি হলো পালিয়ে যাওয়ার পরে বিএনপিকে ক্ষমতায় আনতে 95টি আসনে ভোট প্রদান করা। ডক্টর ফয়জুল হক ফেসবুকে আরো লিখেছেন, জামায়াত আজ ক্ষমতায় চলে আসলে বিএনপিকে 95টি আসনে ভোট না দিয়েও বিএনপিকে বন্ধু হিসেবে পেত আওয়ামী লীগ। জামায়াত বিরোধী আন্দোলন তখন বিএনপি ও আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে মাঠে ঘাটে করে বেড়াত। এত বড় দুটি রাজনৈতিক দলের বিরোধিতার পরে নিশ্চয়ই জামায়াত দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হতো। ঠিক তখন বিএনপি ও আওয়ামী লীগ অ্যালায়েন্স করে কোনো এক সময় ক্ষমতার ভাগাভাগিতে আসতে পারত। আজকের মতো অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগকে পড়তে হতো না, এমনকি বিএনপিকে প্রতারকও বলতে হতো না। আওয়ামী লীগ অন্তত আর কারো কাছ থেকে রাজনীতি না শিখলেও বিভিন্ন নুরুল হক নূর এবং আমতারেকের কাছ থেকে শিখতে পারত। ভুয়া বিয়ের মাধ্যমে বাংলাদেশি নারীদের চীনে পাচারের অভিযোগ সামনে আসার মধ্যে নতুন পরিসংখ্যান প্রকাশ হয়েছে। 2020 থেকে 2025 সাল পর্যন্ত অন্তত 4226 বাংলাদেশি নারী পারিবারিক বা Q1 ভিসায় চীনে গেছেন। এর মধ্যে শুধু 2025 সালে এই ভিসায় দেশটিতে গেছেন 1721 নারী। শনিবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের সহায়তায় মানব পাচার প্রতিরোধে কাজ করা সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী 2020 সালে Q1 ভিসায় 69 বাংলাদেশি নারী চীনে যান। 2021 সালে এ সংখ্যা কমে দাঁড়ায় 7 জনে। 2022 সালে 35 জন নারী একই ভিসায় চীনে যান। এরপর 2023 সালে সংখ্যাটি হঠাৎ বেড়ে দাঁড়ায় 1016 জনে। 2024 সালে Q1 ভিসায় চীনে যাওয়া নারীর সংখ্যা ছিল 1378। পরের বছর 2025 সালে তা আরও বেড়ে দাঁড়ায় 1721 জনে। সম্প্রতি ভুয়া বিয়ের মাধ্যমে বাংলাদেশি নারীদের চীনে পাচারের অভিযোগ সামনে আসার পর এই পরিসংখ্যান প্রকাশ্যে আসে। সংশ্লিষ্ট সংস্থা কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের বিষয়টি কঠোরভাবে যাচাই বাছাই করতে প্রস্তাবিত কর্মপদ্ধতির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বর্তমানে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনায় রয়েছে। প্রস্তাবিত প্রক্রিয়া অনুযায়ী বিয়ে নিবন্ধনের পর বিবাহ সনদ প্রথমে নোটারি পাবলিক এবং পরে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। কর্মশালায় ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু নোমান বলেন, অপরাধী চক্র ভিসা পাওয়ার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে বিদ্যমান প্রক্রিয়ার অপব্যবহার করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সম্ভাব্য ভুক্তভোগীদের সুরক্ষায় বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমদ বলেন, এ ধরনের নারী পাচার আত্মদেশীয় সংঘবদ্ধ অপরাধের মধ্যে পড়ে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাস্টিস অ্যান্ড ফেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চলতি বছর পাশ হওয়া মানব পাচার আইনে আন্তর্জাতিক প্রটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসন প্রক্রিয়ায় পাচারের বিষয়টিকে পৃথক অধ্যায় হিসেবে যুক্ত করা হয়েছে। তিনি বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও তদন্ত কর্মকর্তাদের ক্ষমতাও
বাড়ানো হয়েছে। ঢাকায় চীনা দূতাবাসে ইমেইলের মাধ্যমে হামলার হুমকির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়েছে। ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে ডিএমপির সিটিটিসি ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বৈঠক করেছেন। এর আগে ১৯ আগস্ট রাতে একটি উগ্রবাদী সংগঠনের নামে ইমেইল করে ওই হামলার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি জানার পর দূতাবাসের নিরাপত্তা জোরদার করা নিয়ে পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। ঘটনার দুদিন পর শনিবার রাতে সিটিটিসি ও গোয়েন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসবাদ দমন ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সিটিটিসি যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে ঢাকার বারিধারায় অবস্থিত একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পুলিশ সদর দপ্তরের LIC শাখার কর্মকর্তা এবং বাংলাদেশি বিভিন্ন প্রকল্পে কর্মরত অন্তত 10 জন বিদেশি নাগরিকও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি সন্ত্রাসী গোষ্ঠীর নামে ইমেইলের মাধ্যমে চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়ার পর বিষয়টি পুলিশ সদর দপ্তর ও সিটিটিসিকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। পরে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিস্থিতি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দূতাবাসে যান পুলিশ কর্মকর্তারা। এদিকে চীনা দূতাবাসের বৈঠকের পর জাপানি দূতাবাসেও বৈঠক করেন সিটিটিসির কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল 10:40 থেকে 11:30 পর্যন্ত ঢাকার বারিধারায় জাপানি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে বৈঠক করেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। এই বিষয়ে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের সঙ্গে বৈঠক করেছি। কারা এবং কোন উগ্রবাদ সংগঠন থেকে ইমেইল পাঠানো হয়েছে সেটি বের করার চেষ্টা করেছি। হুমকিদাতাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে, তবে এটি স্ক্যাম মেইলও হতে পারে। নিরাপত্তার বিষয়ে পুলিশ কমিশনার বলেন, দূতাবাসের জন্য ডিপ্লোম্যাটিক জোনের পুলিশ রয়েছে, তারাই নিরাপত্তার বিষয়টি দেখবেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসব বস্তু নিষ্ক্রিয় করে। এর মধ্যে রাজধানীর ডেমরা এলাকায় 2টি বোমা সদৃশ বস্তু সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তদন্তে জানা যায়, গ্রেপ্তার ওই যুবক জেএমবির সদস্য। তিনি মামুন ওরফে বোমা মামুনের ঘনিষ্ঠ বলেও তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত বোমা মামুনের কোনো হদিস পায়নি তারা। গোয়েন্দা সূত্র জানায়, তাদের সঙ্গে কারাগারে দেখা হওয়ার পর জামিনে বেরিয়ে তারা আত্মগোপনে চলে যায়। এরপর জাতিসংঘ থেকে উগ্রবাদী সংগঠন আল কায়দার বাংলাদেশি নেটওয়ার্ক নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়। ওই বার্তা পাওয়ার পর দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। চীনা দূতাবাসে হামলার হুমকির বিষয়ে সিটিটিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের সঙ্গে বৈঠক করেছি। কারা এবং কোন উগ্রবাদী সংগঠন থেকে ইমেইল পাঠানো হয়েছে সেটি বের করার চেষ্টা করছি। হুমকিদাতাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। দূতাবাসের জন্য ডিপ্লোম্যাটিক জোনের পুলিশ রয়েছে, তারাই নিরাপত্তার বিষয়টি দেখবেন। সূত্র জানায়, দূতাবাসের নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে পুলিশ ও দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুলিশ ও কূটনৈতিকদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। এদিকে চীনা দূতাবাসে হামলার হুমকির পর বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে তৎপর হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। রাজধানীর গুলশান সহ বিদেশিদের বসবাস করা এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, চীনা দূতাবাসে হামলার হুমকির পর ঢাকায় থাকা প্রত্যেকটি দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হুমকিদাতা সংগঠনকে শনাক্ত এবং তাদের অবস্থান জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। দর্শক, এবার জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ইরান বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছে, তারা যেন তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের শুরু করা অর্থনৈতিক যুদ্ধে অংশ না নেয়। যারা এতে অংশ নেবে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। গতকাল শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে, ওয়াশিংটন বর্তমানে মিত্র দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিযানে যোগ দিতে চাপ দিচ্ছে। লক্ষ্য হলো ইরানের অর্থনীতিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা। এর মধ্যে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধের 6 মাস পূর্ণ হতে চলেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই বলেন, আমরা সব দেশের কাছে আহ্বান জানাচ্ছি, যুক্তরাষ্ট্রের শুরু করা এই অর্থনৈতিক যুদ্ধ আপনারা যোগ দেবেন না।
তিনি আরো বলেন, আমাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে সরাসরি যে দেশই অংশ নেবে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেন, সংশ্লিষ্ট দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে নিজেদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানায় তবে ইরান তাদের স্বার্থে আঘাত করবে। তিনি দাবি করেন, এই যুদ্ধে ইরানের হাতে এখনো অনেক পাল্টা কৌশল রয়েছে। তিনি বলেন, আমরা এখনো আমেরিকার কোনো অর্থনৈতিক স্বার্থে আক্রমণ করিনি। রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেন, এতদিন আমরা শুধু সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছি, কিন্তু তারা যদি আমাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় তবে ইরানের আশেপাশে এবং বিশ্বের যেখানেই আমেরিকার তেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে আমরা সেগুলোতে হামলা করব। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প যদি কোনো পদক্ষেপ নেন তবে ইরানের পাল্টা আঘাত হবে ভূমিকম্পের মতো। ওয়াশিংটন অন্য দেশগুলোকে ইরানের অর্থনীতিকে এক ঘরে করার অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। চীনকেও এমন আহ্বান জানানো হয়েছে। তবে চীনও এই প্রস্তাবের সমালোচনা করে বলেছে, আমেরিকার এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সমস্যার কোনো সমাধান করবে না। এদিকে ইরানের অন্যতম বড় গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার সংযুক্ত আরব আমিরাত গত মঙ্গলবার জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ইরানের সঙ্গে সব ধরনের ব্যবসা ও লেনদেন বন্ধ রাখছে। মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন আয়েশা ওয়াহাব। বড় অঙ্কের অর্থের রাজনৈতিক প্রচারণা ও ইসরায়েলপন্থী লবিং সমর্থিত শক্তির চাপ পেছনে ফেলে ক্যালিফোর্নিয়ার বিশেষ নির্বাচনে কংগ্রেসের আসন জয় করেছেন এই আফগান আমেরিকান রাজনীতিক। তার এই বিজয়কে শুধু একটি নির্বাচনী জয় হিসেবে নয়, ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ এবং অভিবাসী ও সংখ্যালঘু প্রতিনিধিত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার 14তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে 18 আগস্ট জয় পান ওয়াহাব। নির্বাচনের ফলাফল 20 আগস্ট চূড়ান্তভাবে নিশ্চিত হয়। নির্বাচনের শেষ পর্যায়ে তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে সমর্থনকারী বিভিন্ন সুপার পিএসি ও ইসরায়েলপন্থী লবিং সংশ্লিষ্ট গোষ্ঠীর বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওয়াহাবের অগ্রযাত্রা ঠেকাতেই এসব অর্থ ব্যয় করা হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত অর্থের সেই শক্তি ভোটারদের সিদ্ধান্ত বদলাতে পারেনি। আয়েশা ওয়াহাবের রাজনৈতিক পথচলাও তার বিজয়কে আলাদা মাত্রা দিয়েছে। আফগান আমেরিকান পরিবার থেকে উঠে এসে স্থানীয় রাজনীতি দিয়ে যাত্রা শুরু করেন তিনি। পরে ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটে জায়গা করে নেন। এর আগে হেওয়ার্ড সিটি কাউন্সিলের দায়িত্ব পালন করা ওয়াহাব 2018 সালে যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রথম আফগান আমেরিকান হিসেবে জাতীয়ভাবে পরিচিতি পান। এবার কংগ্রেসে তার প্রবেশ আফগান আমেরিকান রাজনৈতিক প্রতিনিধিত্বে নতুন অধ্যায়ের সূচনা করেছে। ওয়াহাবের এই জয় যুক্তরাষ্ট্রের অভিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কাছেও একটি শক্তিশালী বার্তা দিয়েছে। বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের জন্য ওয়াহাবের বিজয় তাৎপর্যপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মের অভিবাসী পরিবারের সন্তানদের জন্য তার রাজনৈতিক উত্থান দেখাচ্ছে স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্ব থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ পর্যায়েও পৌঁছানো সম্ভব। সবশেষে ওয়াহাবের বিজয়ের বড় বার্তা হলো, নির্বাচনে বড় অঙ্কের অর্থ প্রচারণাকে প্রভাবিত করতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসে ভোটের মাধ্যমে। সেই ভোটেই এবার ক্যালিফোর্নিয়া থেকে কংগ্রেসে জায়গা করে নিয়ে নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন আয়েশা ওয়াহাব। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।